নমস্কার, ফের একবার ফিরে এলাম বিশ্ব বাংলা সংবাদের। আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে এই ভার্চুয়াল আলোচনায় রয়েছে, আলোচনা না একটু খেলা হবে আর কি, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, জনপ্রিয় মুখ, খেলা হবের প্রবক্তা। আর আজকের আমরা কিন্তু পলিটিক্যাল বাট একটু অন্যভাবে আলোচনা করব, কারণ আজকের হলো খেলা হবে স্লোগান। এই রাজ্যের 8 থেকে 80 রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের বুকেও সমাদৃত হয়েছে যে স্লোগান, সেই খেলা হবে স্লোগানের বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তিতে খেলা হবে স্লোগানের অন্যতম প্রবক্তাই। তারপরে সেটা নিয়ে অনেক রিমিক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রবক্তা দেবাংশু ভট্টাচার্য। আমি দেবাংশুর শেষ যে ইন্টারভিউ করেছিলাম আমি সেখান থেকেই শুরু করব। দেবাংশু আমাকে জানতে চাইছিল শেষ ইন্টারভিউতে, সোমনাথ দা, রাজনৈতিক মহল বলতে তুমি কি বোঝো? আমি সেইটা দিয়েই আজকে শুরু করব। আমি বলেছিলাম আমিও রব, তুমিও রবে, বন্ধু আবার দেখা হবে। বন্ধু, দেখা হয়ে গেল। এবং আমি বলছি, এই যে খেলা হবে স্লোগানটা আজকে তুমি লিখেছো তোমার সোশ্যাল মিডিয়া, একটা ছোট্ট সৃষ্টি, সামান্য একটা সৃষ্টি আজকে সর্বজনীন হয়ে গেছে। এই সর্বজনীন যারা করেছে, সেই সর্বজনকে আমরা রাজনৈতিক মহল বলি। ঠিক আছে দেবাংশু, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। খেলা হবে স্লোগানের বর্ষপূর্তিতে তুমি তার স্রষ্টা, তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। নতুন বছর নিউ ইয়ারে তোমাকে তাড়াতাড়ি দ্রুত রিকভারি কামনা করি। অনেকে হয়তো জানেন না, সোমনাথ দা ইন্টারভিউ করছে ঘরে বসে, কিন্তু সোমনাথ দা এই মুহূর্তে কোভিড আক্রান্ত হয়েও যেভাবে তার কাজের প্রতি ডেডিকেশন, সেটাকে আমি শ্রদ্ধা জানাই। প্রত্যেকটা, শুধু সোমনাথ দা নয়, বহু সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়ে রয়েছেন এই মুহূর্তে। আমার তরফ থেকে তাদের প্রত্যেককে তাদের স্পিডি রিকভারি কামনা করি প্রত্যেকে। থ্যাংক ইউ। সোমনাথ দা বলো, শুরু করো। থ্যাংক ইউ। আজ 8ই জানুয়ারি, ঠিক আজ থেকে 1 বছর আগে 2021 সালে, যতদূর আমি জানি 7ই জানুয়ারি, যতদূর আমি জানি তুমি উত্তরবঙ্গে গিয়ে এই খেলা হবে স্লোগান, যেটা ছড়ার আকারে প্রথমবার, যেটা ড্রাফট তুমি করেছিলে। আমি একটু ইতিহাসটা জেনে সংক্ষেপে। উত্তরবঙ্গে গেছিলাম সম্ভবত 3 বা 4 তারিখ। আমার কতগুলো মিটিং ছিল, ওই মিটিং এর উদ্দেশ্যেই যাওয়া, এবং স্পেসিফিক্যালি কোচবিহারে আমার মিটিং ছিল, তো সেই জন্য যাওয়া। এবং আপনারা সবাই জানেন সেই মুহূর্তে দাঁড়িয়ে, মানে ঠিক গত বছর আজকের দিনে 1 বছর আগে দাঁড়িয়ে, এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট ডামাডোল। একের পর এক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। চায়ের দোকানে, বাসে, ট্রেনের আলোচনা তৃণমূল কংগ্রেস জিততে পারবে কিনা। বিভিন্ন নেতারা, প্রত্যেকের শ্বাসকষ্ট, মানে কোভিড তখনও কোনো ওয়েভের আকারে ছিল না। তারপরে সেকেন্ড ওয়েভটা আসে। ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মাঝামাঝি সবাই নন কোভিড টাইমে কিছু লোকের শ্বাসকষ্ট শুরু হয়েছিল, এবং সেটা হচ্ছে রাজনৈতিক শ্বাসকষ্ট। ভাইরাসটার নাম ছিল ক্ষমতা ভাইরাস, পাওয়ার ভাইরাস। সেই পাওয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট রুগীরা তারা বিজেপিতে যাওয়া শুরু করে। তৃণমূলে নাকি তাদের দম বন্ধ হয়ে আসছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রোজ কর্মীদের ফোন আসতো যে দাদা কি হবে, জিততে পারবো কিনা, এ দল ছেড়ে দিল, ও দল ছেড়ে দিল। কাঁদতো বহু লোক ফোন করে। আমারও যে চোখে জল আসতো না ঘটনাগুলো দেখে, তা নয়, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলতাম, ভাই, পৃথিবীর সমস্ত পেশি শক্তি, অর্থ শক্তি একদিকে, আর আরেকদিকে হচ্ছে মাতৃশক্তি। মায়ের শক্তির কাছে কেউ পারে না। আমাদের সঙ্গে মা রয়েছে, ওদের সঙ্গে সব থাক, আমরা জিতবো। কিন্তু এই শুকনো কথায় তো চিড়ে ভেজে না। গ্রাউন্ডের পরিস্থিতি তো ছিল সত্যি সত্যি অন্যরকম। সংগঠনের বড় বড় নেতারা ছেড়ে চলে যাচ্ছে, এত কম সময়ের মধ্যে নতুন নেতা তৈরি করা যারা কাজ করবে। কিন্তু তারপরেই আবার ভাবলাম যে এরাই তো বলে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো ল্যাম্প পোস্ট থেকে, মানে পোস্ট থেকে আলো, মানে তার যায়, ইলেকট্রিসিটি যায়, তারপরে ল্যাম্প পোস্টের বাল্বটা জ্বলে। তো এরা ভাবছে যে আমি ল্যাম্প পোস্টটাকে আমার সঙ্গে করে নিয়ে যাব, আমার ঘরে আলো জ্বলবে, কিন্তু ভুলে গেল যে ল্যাম্প পোস্টটাকে আমি ঘরে আনতে আনতে পোস্টের সাথে ল্যাম্প পোস্টের তার ছিঁড়ে গেল। আর যখনই পোস্টের সাথে ল্যাম্প পোস্টের তার ছিঁড়ে গেল, ল্যাম্প পোস্টের আলো জ্বলছে না। আর বিদ্যুৎ যদি না থাকে, তাহলে বাল্বের সঙ্গে আপনার ঘরের পড়ে থাকা একটা ছেঁড়া কাগজ বা একটা কাঁচের বয়মের তো কোনো তফাৎ নেই। একটা বাল্বও যা, একটা কাঁচের বয়মও তাই। ইলেকট্রিসিটি দিলে একটা জ্বলবে, একটা জ্বলবে না। কিন্তু ইলেকট্রিসিটি যদি না থাকে কি হবে? এরা সেই ব্যাপারটা ভুলে গেল। মনে করলো আমি জ্যোৎস্না, আমি এত বড়, আর আমাকে এরা গরম দেখাচ্ছে। কিন্তু চাঁদ ভুলে গেল, বাবা, তোমার জ্যোৎস্নার আলো তুমি সূর্যের থেকে ধার নিয়ে দাও। তাই সূর্যকে তুমি গালাগালি করার আগে ভেবে দেখো, তোমাকে পৃথিবীর লোক দেখতে পায় সূর্য ছিল বলে। সূর্য না থাকলে অন্ধকার আকাশের মধ্যে তুমিও বিলীন হয়ে যেতে। এই সমস্ত চিন্তাগুলো মাথায় ঘুরছিল, কিন্তু ওই যে আবার ভাবলাম, শুকনো কথায় চিড়ে ভেজে না। কোচবিহারে যুবরাজ বলে একটা হোটেল আছে, সেই যুবরাজ হোটেলে নাইট স্টে করছিলাম।
তো তখন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সায়নদীপ, আমাদের সুপ্রিয় সেই দিন রাত্রিবেলা হোটেলে ছিল, অনেকে ছিল, গল্প করছিলাম, আড্ডা করছিলাম, এই অভিষেক কুন্ডু এরা অনেকে ছিল আমাদের ছাত্র পরিষদের ভাইরা, আমরা আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তো তখন সায়নদীপ যে ছিল সে আমাকে বলে যে দেবাংশু, এর আগের বারও তোমার উত্তরবঙ্গে তৈরি করা একটা স্লোগান খুব হিট হয়েছিল, ওটা মমতা দি আরেকবার, তো তোমার উত্তরবঙ্গের স্লোগান গুলো খুব হিট হয়, তো তুমি বিধানসভা ভোটে এসে গেল, জানুয়ারি পড়ে গেছে অলরেডি, তুমি একটা স্লোগান শুট করতে পারো। এটা হচ্ছে 5 তারিখ রাতের কথা, 5ই জানুয়ারি রাত্রিবেলা, তখন 11:30 বেজে গেছে রাত্রি। তখন আমরা খাওয়া দাওয়া করছি, ভাত খাচ্ছি, কেউ চাউমিন খাচ্ছে, খেতে খেতে আলোচনা চলছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো আমি বললাম দেখো করা তো যায়, কিন্তু আমি তো 7 তারিখ বেরিয়ে যাবো, আজকে অলরেডি 5 তারিখ রাত্রি হয়ে গেছে, মাঝখানে একটা দিন, 7 তারিখ রাতে আমার ট্রেন। তো এর মধ্যে আর মানে বিকেল বেলা 7 তারিখ ট্রেন, এর মধ্যে আর কি কবে করব। মানে তখন 2021 সালের 5ই জানুয়ারির কথা বলছো? 5ই জানুয়ারি রাত্রিবেলা হ্যাঁ, 11:30 বেজে গেছে। 2021। হ্যাঁ হ্যাঁ, তখন রাত্রি 11:30 বেজে গেছে, মানে আর আধা ঘন্টা হলে 6 তারিখ পড়ে যাবে অফিসিয়ালি, আর কি এরকম টাইম। ঠিক আছে, তো এরকম আলোচনা চলছে, তখন সায়নদেব বললো যে দাঁড়াও আমি কটা ফোন করি, বলে খাটাখাট ফোন ঘোরালো, ঘুরিয়ে আমাকে 10 মিনিট পরে বললো দেবাংশু, ক্যামেরার সেট আপ রেডি, অডিওর সেট আপ রেডি, যে ভিডিও এডিট করবে সেটাও রেডি, তুমি বলো কবে স্লোগান করবে। বললাম সব রেডি। আমি বললাম গতবারের স্লোগানটা মোবাইলে শুট করেছিলাম, মমতা দি আরেকবার, তাতেই তো পাগলের মতো হিট হয়েছে। তো এবার যদি একটা সুন্দর ক্যামেরা সেট আপ পাই, ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে অলরেডি 15 মিনিটের মধ্যে, তাহলে করা যেতেই পারে, আগে অ্যারেঞ্জ তো করুক। আর আমার নিজের উপরে এইটুকু কনফিডেন্স আছে যে আমি 15-20 মিনিট সময় পেলে একটা লেখা নামিয়ে দিতে পারি। কারণ বহু মানে টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভা, এই যে কবিতা বলা সেটা তো আমদানি আমার করা। তো এই যে কবিতাগুলো আমি বলতাম, আমি বলছি বহুদিন এরকম হয়েছে প্রোগ্রামে আমার কবিতা মাথায় আসেনি কিছু, আমি না লিখেই চলে গেছি, কিন্তু অন্য বক্তারা যতক্ষণ বক্তব্য রাখছে, আমি যেহেতু শেষের দিকে বলতাম, ততক্ষণের মধ্যে আমি ওই শোতে বসে কবিতা লিখেছি, এরকম আমার নজির আছে। ফলে আমি জানি, প্লাস উল্টো দিক থেকে পয়েন্ট করছে, ওটা কাউন্ট করতে করতে লেখা। আমি জানি আমার ভগবানের কৃপায় এই ভগবান আমাকে এই পার্টসটা দিয়েছে যে আমি করে নিতে পারবো, তোরা করুক। আমি বললাম ঠিক আছে অ্যারেঞ্জ করো, তাহলে কালকে আমার 2টো সভা রয়েছে, মানে অফিসিয়ালি 6 তারিখ, যেহেতু 5 তারিখ রাতে আলোচনা হচ্ছে, যে কালকে আমার 2টো সভা রয়েছে, তাহলে সবার শেষে শুট করব, তোমরা লোকেশন করো। বলছে লোকেশন দাদা এবিএন শিল কলেজে হবে, এবিএন শিল বলে একটা কলেজ আছে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে, স্লোগানটার ব্যাকগ্রাউন্ডে লাল বিল্ডিং দেখা যায় না, ওটা হচ্ছে কোচবিহারের এবিএন শিল কলেজ। ঠিক আছে তোমরা অ্যারেঞ্জ করো, ওরা অ্যারেঞ্জ করে ফেললো। রাত্রিবেলা কিছুটা লেখালেখি করছিলাম ওদের সাথে গল্প করতে করতে, কিন্তু ঠিক দাঁড়াচ্ছিল না, মানে মুডের ওপর ডিপেন্ড করে তো সবকিছু। সকালবেলা হয়ে গেল, তৈরি হয়ে ওই জ্যাকেট ফ্যাকেট পরেই বেরিয়ে গেলাম, 2টো সভা করলাম। সভা করার পর এবার গাড়িটা যাচ্ছে কলেজের দিকে, এবার স্লোগান শুটের টাইম। ঢুকে দেখলাম প্রায় 80-90-100-র কাছাকাছি ছেলে মেয়ে উপস্থিত। তো যাওয়ার পর যথারীতি সেলফি তোলা ইত্যাদি ইত্যাদি এগুলো হতে শুরু করলো। কিন্তু শীতকাল, ঠান্ডা হাওয়া মারছে, কিন্তু আমার কপালে ঘাম। কেন ঘাম? কারণ আমি ভাবছি সব রেডি করে রেখেছে, ছেলেমেয়েরা এসে গেছে, নতুন স্লোগান শুট হবে, কিন্তু আমার লিরিক্স লেখা নেই, কি হবে? বুক দুরু দুরু অবস্থা। আমি যেহেতু মহা মান সম্মানে মানে নিয়ে টানাটানি হয়ে যাবে, কি হবে? আমি তখন ওদেরকে বললাম ভাই ছবি টবি পরে হবে, 20টা মিনিট আমায় কেউ ডিস্টার্ব করো না, আমি মাঠের কোনায় গিয়ে একটু বসছি। আমি ওদেরকে বলিনি স্লোগান এখন লিখবো, আর ওদেরকে যদি স্লোগান এখন লিখবো বলতাম, ওদের কপালে হাত পড়ে যেত, যে কি লিখবে, কি আদৌ হবে কিনা। আমি বললাম আমার কিছু শুধু ফিনিশিং টাচ দেওয়ার রয়েছে, ওদেরকে আমি বলছি আমার লেখা। এবার আমি ওখানে বসে শুরু করলাম। তারপরে তো যথারীতি আমি এর আগেও বলেছি খেলা হবে কিভাবে মাথায় এলো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্লাস কৃষি বিল নিয়ে ছাত্র পরিষদের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা, বন্ধু আমি খেলবো, দেখি তুমি কটা গোল করতে পারো, সেই সবকিছু মিলিয়ে প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের ভাঙাচোরা খেলার আগুন যখন লাগে ভাঙাচোরা জ্বলে যে হয় ছাই, রবি ঠাকুরের কবিতা, সেই কবিতার অংশ সবকিছু মিলে আমার মনে হলো যে দাঙ্গার বিপরীত শব্দ হচ্ছে খেলা। কারণ দাঙ্গা মানুষকে ভাগ করে, খেলা মানুষকে এক করে। মায়েরা এই জন্য ছোটবেলায় আমাদের খেলতে পাঠাতো মাঠে, যে যা খেল, প্রতিবেশীর সাথে হয়তো আমাদের মা কাকিমাদের ঝগড়া, আমরা মাঠে খেলতে যেতাম, সেই প্রতিবেশীর ছেলে আর আমার মায়ের ছেলে হিসেবে আমি হয়তো খেলছি, মায়েরদের মধ্যে ঝগড়া কিনা ওটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। কেন? কারণ খেলা আমাদেরকে বেঁধে রেখেছে। তাই দাঙ্গার বিপরীত শব্দ খেলা, ওরা দাঙ্গা করে তাই আমরা খেলবো। সেকেন্ড মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে খেলার আগুন যখন লাগে ভাঙাচোরা জ্বলে যে হয় চাই। বিজেপি ভাঙাচোরা চেষ্টা করছে, তৃণমূলকে দল ভাঙানোর চেষ্টা করছে। এই ভাঙাচোরাকে রবি ঠাকুরের ভাষায় জ্বালিয়ে ছাই করতে একমাত্র অবলম্বন হতে পারে খেলা হবে। তো চলো তাহলে খেলাই হোক। ওদের সর্বশক্তি, ওদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মিডিয়ার প্রচার, ভুয়ো সমীক্ষা, নির্বাচন কমিশন, সিআরপিএফ, ইডি, সিবিআই, বেইমান, গদ্দার, দিলীপ ঘোষ থেকে শুরু করে সব ওদের দিকে। আমাদের দিকে একমাত্র একটা মহিলা, 5 ফুট 2 ইঞ্চির 65 বছরের মহিলা, ওদের পায়ে বুট থাকবে, ওদের পায়ে প্যাট থাকবে। ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান খেলেছিল মনে আছে তো, ব্রিটিশদের পায়ে বুট ছিল,
মোহনবাগানিরা খেলেছিল খালি পায়ে, ব্রিটিশরা ভেবেছিল আমাদের বুট আছে, প্যাড আছে, দামি শুট আছে, ওরা খালি পায়ে কি খেলবে নেটিভ ইন্ডিয়ানরা, কিন্তু খেলে দেখিয়ে দিয়েছিল। যদিও আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিন্তু এটা একটা ইতিহাস তো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে বুটের চেয়ে এবার বোধহয় কোথাও হাওয়াই চপ্পল একটু ভারী হয়ে যাবে ওজনে, চলো তাহলে খেলা মানে তখনও পেনটা চলেনি তোমার, তুমি মানে মাথায় আসছে বিষয়, মাথায় আসছে বিষয়গুলো। এক মিনিট আমি দেবাংশু একটা মিনিট আমি থামাবো। দেবাংশু, পুরো খেলা হবে যে স্লোগান, তার বর্ষপূর্তি কিভাবে, এটা তো এত জনপ্রিয় হয়েছে, কিভাবে হলো, কোথায় বসে হলো, কতক্ষণে হলো, কোন ভাবনা থেকে হলো, সেটা দেবাংশু ব্যাখ্যা করবে। তার আগে আমাদের দর্শকদের একবার আমরা শুনিয়ে দেবো। দেবাংশু আজ নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খেলা হবে বর্ষপূর্তি নিয়ে একটা তার মতো করে একটা সুন্দর ভিডিও বানিয়েছে, তার কিছু অংশ আমরা দেখিয়ে দেবো। খেলা হবে, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। এই স্লোগানটাকে কার্যকরী করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, স্লোগানটা এতটাই পপুলার, আমি যখন ইলেকশনের সময় গ্রামে গঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত, খেলা হবে, সবুজ আবির খেলা হবে, বন্ধু আসো খেলা হবে, মাঠেই আছি খেলা হবে। মানুষের কাছে স্লোগানটা, তার মানে বাংলার লোক এত ভালোবাসে খেলা হবে, এবং এটা আজকে পার্লামেন্টেও স্লোগান উঠছে। तो खेला होबे के नारे टीएमसी सांसदों ने लगाए, बाद में कांग्रेस सांसदों ने भी उनके सुर में सुर मिलाया। नारेबाजी के बीच सदन की कार्रवाई स्थगित करनी पड़ी। আজকে বিভিন্ন রাজ্যে উঠছে। और अब बात उत्तर प्रदेश की सियासत में बंगाल वाले प्रयोग की। जहां बंगाल चुनाव में ममता बनर्जी का स्लोगन उसकी शक्ति का प्रतीक बन गया, अब वही नारा उत्तर प्रदेश के चौक चौराहों पर गूंज रहा है। মনে রাখবেন, এটা বাংলার গর্ব। বাংলা কিন্তু পথ দেখিয়েছে, আগামী দিন সারা দেশেই খেলা হবে। দেবাংশু বলো। হ্যাঁ, তো এই যে যে ভিডিওটা আপনারা দেখালেন, ওই ভিডিওতে টেলিভিশন চ্যানেলে যে মানে টিভির মধ্যে আমি যে একটা এভি দেখালাম, ওই এভিটা হচ্ছে এই 1 বছরের একটা রিপিট টেলিকাস্ট। কে কি বলেছিল, প্রত্যুত্তরে খেলা হবে একটা করে স্লোগান, আর তার ফলাফল হচ্ছে তৃণমূল বোর্ডে দেখাচ্ছে 200। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে তারপরে এবার প্রথম স্তবক দিয়ে শুরু করতে হবে। তো এবার আমার আরেকটা কথা, আমি যেটা সমস্ত বক্তৃতাতেও বলেছিলাম গত বিধানসভা ভোটে, যে আসলে আমরা লড়াইটা কার সাথে লড়ছি, আমরা লড়ছি একটা বহিরাগত শক্তির বিরুদ্ধে, যারা আমাদের বাংলা দখল করতে আসছে। আর এই বহিরাগত শক্তি বলতে আমরা ছোটবেলায় প্রত্যেকে আমাদের ঠাকুমা, মায়েরা, বাবারা ঘুম পাড়ানোর সময় মাথা চাপড়াতে চাপড়াতে কি বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কি, অর্থাৎ বর্গি যারা বাইরে থেকে, আগে মারাঠা বর্গীদের আক্রমণ হতো, আর এখন গুজরাট থেকে বর্গীরা আসছে। তার মধ্যে একজন বর্গী দায়িত্ব ছিল বিজেপির। যখনই বর্গী মনে পড়লো আমার মুখ ভেসে উঠলো কৈলাস বিজয় বর্গী। ভাবলাম তাহলে ঠাকুমা যে বর্গীর কথা বলতো, এই কি কৈলাস বিজয় বর্গী? কারণ কৈলাস বিজয় বর্গী ছিল বিজেপির বেঙ্গলের অবজারভার, তার নেতৃত্বে বাংলা বিজেপি লড়ছে। তো তাহলে এই বর্গীর বিরুদ্ধেই কি আমাদের লড়াই? তখন ভাবলাম যে বাইরে থেকে তো বর্গী আসছে, আমরাও মাঠে আছি, ওরাও মাঠে আছে, খেলা হোক না। প্রথম স্তবক বেরিয়ে গেল, বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে তারা আসছিল প্লেনে করে, প্রতিদিন হয়ে গেছিল, পরে প্রতিদিন করে নেতা আনছে, 40টা নেতা প্যাকিং করে নিয়ে যাচ্ছে। এরকম ছিল একটা অবস্থা, ঘাড় ঘোরালেই ওপর দিকে 3টে চার্টার ফ্লাইট, 5টে প্লেন রোজ আসছে। তো বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। এবার ভাঙাচোরার খেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। কি করছে, তৃণমূলের নেতা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমার মনে পড়লো এই ল্যাম্পপোস্টের গল্পটা, যেটা বললাম, যে ওদের কথা একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, কিন্তু ল্যাম্পপোস্ট ছিঁড়ে নিয়ে বাড়ি চলে এলো, দেখা গেল তার কেটে গেছে, বাল্বে আলো নেই। তাহলে কি হবে? পেছনে দিদির ছবি না থাকা, ওই সূর্য চন্দ্র তার আলো সব মনে পড়লো। তখন লিখে ফেললাম, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। খেলা হয়ে যাওয়াটা একটা অন্যরকম ব্যাপার, যে যেমন করে খুশি ভাবতে পারে তার সঙ্গে কিভাবে খেলা হবে। আমি লটারি কাটলাম, 1 কোটি টাকা পেয়ে গেলাম, আমার সাথে খেলা হয়ে গেল। আবার আমি চুরি করলাম, পুলিশ আমায় ধরে নিল, আমার সঙ্গে খেলা হয়ে গেল। আবার আমি রাজনীতির ময়দানে নামলাম, ভাবলাম অনেক কিছু করবো, পাবলিক খেলে দিল, খেলা হয়ে গেল। তো তাহলে তৃণমূলের নেতা ভাঙিয়ে লাভ নেই, দিদির ছবি সরে গেলেই তোমার সাথে খেলা হয়ে যাবে, হলো। তারপরে ওই উত্তরবঙ্গে আমার দেখা হয়েছিল। তুমি কি শুভেন্দুর এনাদের দিকে ইঙ্গিত করছো, দিদির ছবি সরে গেল, খেলা হয়ে গেল? হ্যাঁ, আপনি দেখুন না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আপনি আসন সংখ্যা দেখুন। ও তো ব্যাটা বলবো না, মাফ করবেন, বিরোধী দলনেতা, সরি।
উনি তো নিজে জিতেছেন লোডশেডিং করে, তাই না? মানে উনি যদি নিজে লোডশেডিং করে না জিততেন, লোডশেডিং এমএলএ বলছো? হ্যাঁ, আমি তো লোডশেডিং এমএলএ নাম দিয়েছি। এখন এটাও শুধু খেলা হবে বলে যেটা আমি তৈরি করেছি ওটা বিখ্যাত হয়নি। লোডশেডিং এমএলএ আমি নাম দিয়েছিলাম, ওটা এখন বিখ্যাত, বাংলার সবাই ওকে লোডশেডিং এমএলএ এখন বলে। এই নামটাও আমার দেওয়া। তো যাই হোক, আমার দেওয়া নামগুলো বেশ বিখ্যাত হয়। তো এখন বিষয়টা হচ্ছে, বাকি আপনি পূর্ব মেদিনীপুর দেখুন, 16-র মধ্যে তৃণমূল মেজর, 9টা সিট, একটা সিট তো 300 ভোটে হেরেছি। পশ্চিম মেদিনীপুর 15টায় 13টা তৃণমূল, ঝাড়গ্রাম 4-4 তৃণমূল, অবিভক্ত মেদিনীপুরের 35টায় 26টা তৃণমূল। আর ও কি বলেছিল 35-এ 35 হবে, আর ও সেখানে তৃণমূল 26, মানে বুঝুন বিজেপি 9টা। তো এটা হচ্ছে ওদের অবস্থা। তো খেলা হয়ে গেল, তৃণমূলের নেতা ভাঙিয়ে কিছু করতে পারলো না। তো এরকম ভাবে একটার পর একটা স্তবক। এবার উত্তরবঙ্গে একজনের সাথে দেখা হলো, সেই বুড়িমা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন। তো যদিও এটা হয়েছিল, মানে তার বর অসুস্থ ছিল সেই জায়গা থেকে, কিন্তু পরবর্তীকালে লিরিক্স লেখার সময় লিখে ফেললাম, বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি। ওই বুড়ি মায়ের হাতে যখন কার্ডটা ছিল, তার ছেলে মেয়ে তাকে দেখে না, কিন্তু সে জানে এই কার্ডে আমার অপারেশন হবে, আমার ছেলের কাছে হাত পাততে হবে না, যে ছেলে খেয়ে দিয়ে দিয়েছে। তাই বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে বন্ধু, এবার খেলা হবে। এই খেলা হবে এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে বুড়ি মা, কারণ তার অপারেশন হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডে, সে খেলবে। এরা সবাই কার হয়ে খেলবে? তার দিদির হয়ে, বাংলার দিদির হয়ে। আবার কি, কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, কন্যাশ্রী বোনটা যার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল 14 বছর বয়সে, কন্যাশ্রীর জন্য যে বোনটার বিয়ে হলো না, তার মা বাপ তাকে পড়ানোর পর বোনটা কন্যাশ্রী হলো, কন্যাশ্রী হওয়ার পর ইঞ্জিনিয়ার হলো, কারণ পড়ার সুযোগটা পেলো, বিয়ে হতে পারলো না। ইঞ্জিনিয়ার হওয়ার পর এবার সেই বোনটা বলছে খেলা হবে। এই বোনটা কার হয়ে খেলবে? তার বাংলার দিদি হয়ে, যে তাকে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছে, যে তার বিয়েটা রুখেছে কম বয়সে। এভাবে প্রত্যেকটা আপনি যদি দেখেন। প্লাস আমার সবচেয়ে প্রিয় একটা স্তবক, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে বন্ধু, এবার খেলা হবে। কেন প্রিয় স্তবক? লোকসভা ভোটের নির্বাচনের পরই বাংলার মাটিতে আমরা একটা ভাটপাড়া গজিয়ে উঠতে দেখেছিলাম, সোমনাথদা প্রত্যেকের মনে আছে, যে ভাটপাড়ায় বাড়ির মা বউরা বাড়ির বাইরে বেরোতে পারতো না। গোটা বাংলাকে সিদ্ধান্ত নিতে হতো তারা গোটা বাংলাটাকে আগামী দিনে ভাটপাড়া হতে দেখতে চাই কিনা। আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না উত্তরপ্রদেশের হাতরাসের মতো আমাদের ঘরের মা বোনেদের টেনে টেনে নিয়ে গিয়ে বিজেপির লালসাধারী গুন্ডারা ধর্ষণ করছে। তাই আমরা কি বললাম, উত্তরপ্রদেশ বিহারের কালচারে বাংলায় ঢুকবে না, মা বোনেদের কটু দৃষ্টিতে তাকানো ঢুকবে না। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে বন্ধু, এবার খেলা হবে। এটা কি? এটা কারা বলছে? এটা সম্মিলিত বাংলার মানুষ বলছে, যে আমার মাটি উত্তরপ্রদেশ বিহার হবে না, আমার বাংলা যেটা আছে আমার বাংলাই থাকবে বন্ধু, এবার খেলা হবে। তার মানে প্রত্যেকে একটা কজের জন্য খেলছে, জাস্ট খেলা হবে না। বুড়ি মা খেলছে তার ফ্রি অপারেশনের স্বার্থে, কন্যাশ্রীর বোনটা খেলছে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বার্থে, সম্মিলিত বাংলা খেলছে তার বাংলাকে বাংলা রাখার স্বার্থে। তো এক একজন মানুষ তার নিজস্ব কজের জন্য খেলছে, কিন্তু উদ্দেশ্য একটাই। আমরা প্রত্যেকে বিভিন্ন কজে আমাদের দেবতাকে ডাকি, কিন্তু পুজো কিন্তু এক দেবতার কাছেই যায়। সে যার যার ইষ্টই তার তার কৃষ্ণ, সে কৃষ্ণ হোক, সে দুর্গা হোক, সে কালী হোক, সে জগদ্ধাত্রী হোক, যেই হোক না কেন। তো আমাদের সেই নারী শক্তি, আদি শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে লিখলাম। এবং শেষ স্তবক, রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে ভোটের ফল, বিধির বিধান দিদি রবে বন্ধু, এবার খেলা হবে। দিদি যে আবার বাংলায় রবে, এটা বিধির বিধান, এটা কাল চক্রে খোদাই করা লেখা, এটাকে খণ্ডানোর ক্ষমতা কারো নেই। বাবা মোদি, তুমি তো কদিনের লোক, কাল চক্রে যা খোদাই হয়, বিধির বিধান যা থাকে তা খণ্ডানোর ক্ষমতা কারো নেই। তাই রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে ভোটের ফল, বিধির বিধান দিদি রবে বন্ধু, এবার খেলা হবে। তারপরে কি ছিল? সবুজ আবির খেলা হবে, বুথে বুথে খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, বাংলাতে ভাই দিদি রবে বন্ধু, এসো খেলা হবে। এইভাবে লিরিক্সটা লেখার পর তারপরে দেখলাম যে সালা এটা ভালো, তো মাস্টারপিস হয়ে গেছে। যদিও আমি আরেকটু সময় পেলে ওটাকে একটু ঘষা মাজা করার সুযোগ পেতাম, যেহেতু 20 মিনিটে দেবাংশু আবার একবার থামাবো, দেবাংশু আবার একটা মিনিট একটু থামাবো। আমাদের দর্শকদের আরেকবার বিধির বিধান লেখার হবে, যেটা দেবাংশু বললেন। এবং বিধির বিধান আমরা কিন্তু 2 মে 2021 সালের বিধির বিধানটা যেটা উত্তরবঙ্গে লিখেছিল, মাত্র 20 মিনিট একটা সময় পেয়েছিল, লিখেছিল। সেই বিধির বিধান কিন্তু 2 মে বিধির বিধান লিখে দিয়েছে। এবং তারপরে কি হয়েছে বা কি হচ্ছে এখনো পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা দেখেছি। আরেকবার দেবাংশু সেই ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, ছেড়েছে, আরেকবার দেখে নেবো একটু ছোট্ট করে। আরে বাইরে থেকে বর্গিনী আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। বালু মাটির শুভেন্দু, লাল মাটির দিলীপ ঘোষ। দিলীপ বাবুর জঙ্গলমহলে বাড়ি, আর আমার সমুদ্রের পাশে বাড়ি। আমার এলাকা বালু মাটি, আর দিলীপ দার লাল মাটি। আমরা দুটো লোক হাত মিলিয়েছি। গঙ্গার ওপারে যা সিট আছে, উত্তরবঙ্গ তো ফাঁকা হয়ে গেছে। ব্যারাকপুর তো অর্জুন সিং একা কাফি, আর এখানে তো লকেট চট্টোপাধ্যায়রা আছে।
নদিয়া তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে, শ্রী চৈতন্য দেবের মাটি। আর বাকি গঙ্গার ওপরটা আমি আর দিলীপ দা মিলে, দিলীপ দা বলছিল পরশুদিন টালিগঞ্জে রাম আর লক্ষণ দু ভাই এক হয়েছে, ওপাশটা আমরা একদম সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো, চিন্তা করবেন না, একদম পরিষ্কার করে দেবো। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। কি আমাদের 21-এর লড়াইয়ের জায়গাটা কোথায় জানেন? এই আমাদের এক হাতে একদিকে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লোকেশ চ্যাটার্জি, গদ্দার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, হাজার হাজার নাম, তার সাথে ইডি, সিবিআই, মিডিয়া, ফেক নিউজ, ফেসবুক, সবাই একদিকে, আর একদিকে একটা 5 ফুট 2 ইঞ্চি 65 বছরের মহিলা। আমরা লড়াইটা লড়ে নেব দাদা, একদমই। এবং আর একটি আসন 292 আসন, যা ট্রেন 200 এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 200টি আসনে এগিয়ে এবং বিজেপি 91 আসনে এগিয়ে, ক্রমশ কিন্তু লড়াইটা কঠিন হচ্ছে। पश्चिम बंगाल में खेला हो गया है। বলো দেবাংশু। তো এবং সবচেয়ে বড় কথা, এই খেলা হবে স্লোগানটা, মানে খেলা হওয়াটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। সত্যি সত্যি তো বিরোধীরা ঠিকই বলেছে, শুধুমাত্র একটা নির্বাচনে পরাজয় নয়, একটা দলকে যেহেতু খেলা হবে স্লোগানটা তার সংস্কৃতির পক্ষে সওয়াল করেছিল, তাই স্লোগানটার অনেক মানে আছে। মানে এটার মানে শুধু এটা না আমি একটা নির্বাচনে একজনকে হারিয়ে দিলাম, তার মানে সেই রাজনৈতিক দলের আদর্শটা যে শিকড় মাটিতে পুঁতেছে, দরকার হলে সেই মাটির শুদ্ধতাকে উপড়ে ফেলে দিতে হবে, সেটা ছিল খেলা হবে। তো এই যে উপড়ে দেওয়া, এটা আজও চলছে। তুমি প্রমাণ দেখো তথাগত রায়, প্রমাণ দেখো শান্তনু ঠাকুর, প্রমাণ দেখো হিরণ চট্টোপাধ্যায়, বাঁকুড়ার এমএলএ, এই এমএলএ, সব্যসাচী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, খেলা সমানে চলছে, খেলা সমানে চলছে, কন্টিনিউয়াসলি চলছে। আর খেলা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না ওই গাছের গোড়া থেকে বিজেপি নামক অপসংস্কৃতির শিকড়টাকে বাংলা থেকে উপড়ে ফেলছি। এটা বাংলায় ততদিন খেলা একটা কন্টিনিউয়াস প্রসেস। খেলা কিন্তু একটা 90 মিনিটের ম্যাচ, সেটা কিন্তু 2020, কিন্তু টেস্ট খেলা কিন্তু একদিনে শেষ হয় না, টেস্ট কিন্তু চলবে যতদিন না একটা মীমাংসা হচ্ছে। টেস্ট খেলা যেমন চলতে থাকে তেমন এই খেলাও চলতে থাকবে, ম্যাচের পর ম্যাচ হয়। আইপিএল যদি ধরো একটা গোটা সিজন আছে, একটা ম্যাচে কেকেআর জিতে গেল ঠিক আছে, কিন্তু কেকেআর কে তো ট্রফিটা পেতে হবে, শুধু গুজরাট লায়ন্স কে হারালে তো হবে না। গুজরাট লক্ষ্য 2024 খেলা হবে, লক্ষ্য 2024 ফাইনাল ডেস্টিনেশন একেবারে। দেবাংশু একেবারেই তোমার জন্য আমি যা দেখলাম, তুমি নর্থ বেঙ্গলে দুটো ছড়া লিখেছিলে, দুটোই ভীষণ পপুলার হয়েছে। আবার নর্থ বেঙ্গল কোথায় যাচ্ছ? তোমার এই ছড়া লেখার জন্য খুব পয়া, তোমার ছড়া লেখার জন্য। আবার আমি এর পরবর্তীকালে যদি কখনো কোনো স্লোগান লিখি, আমি শুধু স্লোগানটা শুট করার জন্য একদিনের জন্য হলে উত্তরবঙ্গ যাবো। উত্তরবঙ্গে যাবে একেবারেই। আমি একদম শেষ করার আগে একবার বলবো, আজকের খেলা হবে স্লোগানের প্রবক্তা দেবাংশু ভট্টাচার্য, যেটা এখন রাজনৈতিক স্লোগান আছে, এবং 8 থেকে 80। আমি একটা ছোট্ট ঘটনা একটু বলবো, আমরা শেষ করব, একটু বলবো। এবছর দুর্গাপুজোর সময় যে পুজোটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল, বুর্জ খলিফা, মানে বিখ্যাত হোক বা যেটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হোক, বুর্জ খলিফা, সুজিত বোস রাজ্যের মন্ত্রী, তার পুজো। সেখানে দেবাংশু সপ্তমীর দিন, আমি যদি ভুল না বলি, সপ্তমীর দিন কিছু পথ শিশুকে নিয়ে বিভিন্ন পুজোতে সে গেছে। বুর্জ খলিফায় দেবাংশুর সাথে আমার দেখা হয়েছিল। তো সেখানে আমি যে কারণে বিষয়টা বলছি আর কি, সেখানে আমি যখন ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা আজকে কাদের সাথে এসছো, বলছে দেবাংশুদার সাথে এসছি। আমি বললাম দেবাংশুদা কে, কি করে, কিভাবে চেনো? বলছে কেন কবি, কেউ একজন বলছে গায়ক, কেউ একজন বলছে কেন ছড়া লেখে। আমি বললাম কি ছড়া লিখেছে? বলছে টিক 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 খেলা হবে, টিক 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 খেলা হবে। মানে আমি এই কারণে এই কথাটা দেবাংশুর সামনে বললাম। দেবাংশু তখন একটু তুমি মনে হয় অন্য সাইডে ছিলে, বাচ্চাগুলোর সাথে আমি যখন কথা বলছিলাম। মানে ওরা কিন্তু জানে না, ওরা কিন্তু তৃণমূল বোঝে না, ওরা বিজেপি সিপিএম রাজনীতি বোঝে না। মানে খেলা হবে স্লোগানটা 8 থেকে 80 পথ শিশু থেকে আভিজাত পরিবারের ছেলে মেয়ে, মানে সবার মধ্যে যে ব্যাপক হারে এটা ভাইরাস হয়েছে, মানে করোনা ভাইরাসের মতো থেকেও বলবো আমি সংক্রমিত হয়েছে, অন্তত ভোটের ময়দানে বা এমনি।
মানে যারা বোঝে না তাদের মুখেও টিক 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 খেলা হবে কথাটা। এবং এইটাই সম্ভব, এইটার জন্যই সম্ভব হয়েছিল জয় শ্রীরামকে রুখে দেওয়া। দেখো আমি সবসময় বলি রামচন্দ্র মন্দিরে থাকবেন, তাকে টেনে কেন তুমি রাজনীতির ময়দানে নামাবে ভাই? রাম কি তোমার বাবার সম্পত্তি? রামকে নিয়ে কেন রাজনীতির ব্যবসা? আমরা হিন্দুর বেটা, আমি অন্তত হিন্দুর বেটা, আমার ঠাকুরদা বড় পূজারি ছিল, আমাদের দায়িত্ব রামচন্দ্রকে রাজনীতির ময়দান থেকে সসম্মানে আবার মন্দিরে প্রতিষ্ঠা করা। খেলা হবে স্লোগান সেই কাজটা করতে পেরেছে। বিজেপি ভেবেছিল খেলা হবে স্লোগান, এই জয় শ্রীরাম স্লোগান বলে তৃণমূল কর্মীটাকে থ্রেট দেবে, ভয় দেখাবে, বলবে দোসরাম এরপর দেখে নেবো, বুঝে নেবো এবং পোলারাইজ করার চেষ্টা করবে। আরে বিজেপি নেতা কর্মীরা দোকানে চায়ের ভাঁড় হাতে নিচ্ছে জয় শ্রীরাম, ভাঁড় ফেলছে জয় শ্রীরাম, তৃণমূল কংগ্রেস কর্মীরা রিপ্লাই দিতে পারতো না? তাদের তো রিপ্লাই দেওয়ার জন্য একটা কিছু দরকার। জয় বাংলা, জয় হিন্দ, এগুলো তো ঠিক আছে রাজনৈতিক স্লোগান, কিন্তু এটা না, সত্যি বলছি গ্রাউন্ডে মানে জয় শ্রীরামের মতো যে একটা উগ্র, মানে যেটা একটা মানে সাম্প্রদায়িক, স্বাভাবিকভাবে একটা বুকে গিয়ে আঘাত করছে, আবেগে গিয়ে আঘাত করছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা দাদা, কোন স্লোগান সবসময় শক্তিশালী স্লোগান হয়? যে স্লোগানটার মাধ্যমে তুমি সামনে একটা শত্রু তৈরি করতে পারবে, সেটা সবসময় হিট হয়। জয় শ্রীরাম কেন বিজেপি হিট করতে পেরেছিল? কারণ সাম্প্রদায়িক রাজনীতির ময়দানে এই মুসলিমদের তারাও, মুসলিম ভাগাও, এরকম একটা না সামনে একটা অঘোষিত শত্রু বিজেপি তৈরি করেছিল। সেটাকে কেন্দ্র করেই জয় শ্রীরাম স্লোগানটা ঘুরেছিল। এটা কিন্তু অনেক বেশি আধিপত্যের প্রতীক ছিল। এই স্লোগানটা কোনো ধর্মীয় স্লোগান নয়, এটা মানে হচ্ছে আমি হিন্দু সেটা বোঝানোর স্লোগান নয়, আমি মুসলিম বিরোধী এটা বোঝানোর স্লোগান অনেক বেশি ছিল। তো এই যে একটা ব্যাপার, প্লাস তার সঙ্গে আমি তৃণমূল বিরোধী এটাও বোঝানোর একটা স্লোগান ছিল। তো এইটাকে যে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা, সম্প্রদায়, আরে রামচন্দ্র তো রাজা ছিলেন, তিনি সমস্ত প্রজাকে এক করে দেখতেন, তিনি ভাগাভাগি কখনো করেননি, সেই কারণে তিনি তার বউকেও বলেছিলেন অগ্নি পরীক্ষা দাও, তিনি তার ঘর দেখেননি। এটা ছিল রামচন্দ্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট একটা লাইন বলি, সেই জায়গায় দাঁড়িয়ে এই স্লোগানটা রাজনীতির ময়দানে আসার পর বিজেপি জয় শ্রীরাম যখন কোনো কর্মী বলেছে, তৃণমূল কর্মীটা পাল্টা খেলা হবে বলার পর সে কিন্তু চুপ করে গেছে, কারণ সে জানতো না খেলা হবে কি উত্তর দিতে হয়। তার নেতারা তাকে এটা গুজরাট থেকে শিখিয়ে পাঠায়নি, কারণ তাদের বাবার যে বাবা গুজরাটের নেতা, তারাও জানে না খেলা হবে রিপ্লাইটা কি হয়। তাই সেই কারণে তাদের বাবারা যখন বড় বড় দাড়ি নিয়ে ভাষণ দিতে এসছে, তারাও খেলা হবে উচ্চারণ করেই তাকে ব্যঙ্গ করেছে, তার কোনো পাল্টা দিতে পারেনি। ওই খেলা হবে কে পাল্টা দিতে গিয়ে খেলা শেষ বলতে হয়েছে। আলটিমেটলি খেলাটা শেষ হয়েছে একটা দলের 2 তারিখ, তারপর থেকে সেই দলের খেলার মতো আর কোনো প্লেয়ার বেঁচে নেই রাজ্যে। আমি একদম শেষ করবো, অনেকক্ষণ আমরা রয়েছি। খেলা হবে বর্ষপূর্তিতে বেশ ফুর্তিতে আছে দেবাংশু ভট্টাচার্য। স্বাভাবিক ব্যাপার, ওর বয়সী একটা ছেলের সৃষ্টি যদি এরকম সর্বজন বিদিত হয়, লোকের মুখে মুখে শোনে, তাহলে তো তার একটা ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, গর্বের জায়গা, অহংকারের জায়গা তো হবেই। আমি 2024-এর জন্য আবার কি খেলা হবে যে যেটা আমি আগেও তোমাকে জিজ্ঞাসা করছি, এক্সটেন্ড কোনো পার্ট কি ভাবা হয়েছে? আসবে, আমি তো বলছি এখনো কিছু সেরকম ভাবা হয়নি। আমার প্ল্যান করে না কোনো কিছু আমার জীবনে সাকসেসফুল হয় না, আমি প্ল্যান করে ওই জন্য কিছু করতে পারি না। এই যে ভিডিওটা আজকে দেখছো, ওই ভিডিওটা আজকেই সকালবেলা ভিডিও ক্লিপ গুলো কালেক্ট করে কোনটার পর কোনটা রাখবো, মোবাইলে এডিট করে টিভিতে ফেলে আজকেই ভিডিওটা শুট করে আজকেই আপলোড করা, 1.5 ঘন্টার কাজ। এটা কিন্তু আমার আগে থেকে করা হয়নি। আমি কালকে রাত্রিবেলা যাদের সঙ্গে কথা বলেছি আজ আমি কি করবো আমি নিজেও জানতাম না। ফলে প্ল্যান করে আমার কিছুই হয় না, যা হয় হুট করে হয়ে যায়, সেটাই আমার হয়ে যায়। তো ফলে যখন হওয়ার তখন হবে, 24-এর আগে হবে, লোকসভার হাওয়াটা একটু উঠুক তখন হবে, বেশি আগে সেটা বলে দিলে মার্কেট থাকবে না। একেবারে কিছু জিনিস সাসপেন্স রাখতে হয়, মানুষের আগ্রহ তৈরি করতে। একদম খেলা হবে স্লোগানের বর্ষপূর্তিতে। আমি একদম শেষ করার আগে একদম দেবাংশুর স্লোগান দিয়েই সেটা শেষ হবে। আমি একবার দেবাংশুর মুখ থেকে একদম বর্ষপূর্তিতে প্রথম থেকে শেষ প্রত্যেকটা লাইনের অর্থ সে ব্যাখ্যা করে, প্রত্যেকটা লাইনের অর্থ একদম তার এই স্লোগান দিয়ে আমরা শেষ করব। আমার সবচেয়ে প্রিয় স্তবকটাই বলি, ওই একটাই স্তবক বলছি, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। এটা যেন প্রত্যেকে মাথায় রাখেন। আগামী দিনেও যারা বেইমানির কথা ভাববেন, অনেক তো বেইমানি করেছেন আবার দলে চলে এসছেন, আগামী দিনে যারা বেইমানির কথা ভাববেন তারা যেন এই স্লোগানটার এই 4টে স্তবক মাথায় রাখেন। কারণ আপনাদের চেয়ে অনেক বড় বড় নেতারা বেইমানি করার স্বপ্ন দেখেছিল, বেইমানি করেছিল, তারপরে বহু ভোটে জেতা নেতারা বহু ভোটে হেরে আজকে মুখে চুনকালি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ মুখ দেখাতে পারছেন না। তো এই পরিস্থিতি যেন আপনাদের সঙ্গে না হয়। দিদির পিঠে ছুরি দয়া করে কেউ মারবেন না, এটাই আমার বক্তব্য, আর কিচ্ছু না। একেবারে অনেক ধন্যবাদ। আমরা একদম যাওয়ার সময়, শেষ করার সময় দেবাংশু সেই ক্লিপিংস আমরা দেখতে শেষ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। দেবাংশু, তোমাকে আরো ধন্যবাদ।
নমস্কার। আজকে বাংলার গণ্ডি চালিয়ে লোকসভায় শোনা যাচ্ছে, অন্যান্য রাজ্যেও বিজেপির বিরুদ্ধে এটা একটা যুদ্ধের অস্ত্র হিসেবে রূপ নিয়েছে, যেটা গোটা ভারতবর্ষের বিরোধী শক্তি মিস করছিল। এমন একটা স্লোগান, এমন একটা অস্ত্র বাংলা পথ দেখিয়েছে। আমরা সকলে বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। গত 1 বছরের মধ্যে এর চেয়ে বড় এক্সাম্পল মনে হয় আমরা আর পাইনি, যে সত্যি বাংলা কালকে যেটা ভেবেছে আজকে গোটা দেশ সেটা নিয়ে ভাবছে। একজন স্রষ্টা হিসাবে, এই স্লোগানের একজন লেখক হিসাবে, একজন ক্রিয়েটার, লিরিক্সিস্ট হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাতে চাই। এই একটা সাধারণ ছেলের একটা ক্রিয়েশনকে আপনারা যে জায়গা থেকে যে জায়গায়, এর আগেও মমতা দিয়ে আরেকবার বা দিল্লি যাবে হাওয়াই চটিও প্রচন্ড ভাইরাল হয়েছিল, প্রচন্ড ফেমাস হয়েছিল, সব জায়গায় বেরিয়েছিল, কিন্তু খেলা হবে কি আপনার যে মাত্রায় নিয়ে গেছেন, আজকে খেলা হবে জন্মদিন। আজকের দিনে 7ই জানুয়ারি কোচবিহারের এবিএন শিল কলেজে শুটিং করার পর এটা আমি আমার ফেসবুক পেজ থেকে আপলোড করি, তারপরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে স্লোগান হ্যাপি বার্থডে খেলা হবে, খেলা হবে কি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই জার্নিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই জার্নিটা হচ্ছে ওদের প্রত্যেকটা কাজ, আর তার বিরুদ্ধে খেলা হবে স্লোগানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মিলিত উত্তর। সেই উত্তর জিতে গেছে, কিন্তু খেলা এখানে শেষ হয়নি। আজকে খেলা হবে জন্মদিন। আমরা যখন খেলা হবে 4র্থ জন্মদিন পালন করব, সেই বছরের 15ই আগস্ট লালকেল্লা সিঁড়িতে আমরা একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকে খটখট করে ওপর দিকে উঠে যেতে দেখতে চাই, যিনি 15ই আগস্ট দেশের পতাকা তুলবেন লালকেল্লায় দাঁড়িয়ে, এবং সেই মহিলাটা হবেন এই মহিলা। আমাদের সেই লড়াই চলবে। তাই খেলা এখনো শেষ হয়নি, হাফ টাইম চলছে। যারা আমাদের গোল দেবে বলেছিল তাদের জাল ছিঁড়ে গেছে, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে দেখেছেন। যাদের আমাদের দল ভাঙিয়ে নিয়ে যারা বলেছিল ওদিকে শুধুমাত্র পিসি ভাইপো থাকবে, আজকে তাদের দলে হারাধনের কটা ছেলে বেঁচে রইল, এই নিয়ে প্রশ্ন চলছে। ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস বড় নির্মম, ধর্মের কল বাতাসে নড়ে। আর রবি ঠাকুর তো বলেছিল জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার বলে, অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয়, কারোর অহংকার স্থায়ী নয়। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আর এভাবেই খেলুন। বিজেপিকে বাংলা থেকে আপনারা প্রায় ধ্বংস করে দিয়েছেন। 1 বছর আগেও যে দলটা কতগুলো আসন পাবে এই নিয়ে চর্চা চলছিল, মেজরিটির চেয়ে কত বেশি আসন পাবে এই নিয়ে চর্চা চলছিল, আজকে চর্চা চলে পরের নির্বাচনগুলোতে দলটা জামানত বাঁচাতে পারবে তো। এটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের সফলতা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের খেলা, এবং এটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ ভালোবাসা। আমাদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি কর্মীদের কিনতে একটা 500 টাকার নোটে গান্ধীজির ছবি লাগে, তৃণমূল কংগ্রেস কর্মীদের কিনতে একটা সাদা কাগজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগে। এটাই তফাৎ। 1 বছর পূর্ণ হলো, খেলা হবে। কংগ্রাচুলেশন। শুধুমাত্র স্লোগানটার প্রাপ্য নয়, আপনাদের প্রত্যেকের প্রাপ্য। কংগ্রাচুলেশন বেঙ্গল, আপনারা খেলেছেন, আপনারাই খেলেছেন আপনাদের 65 দিদিটার হয়ে। আগামী দিনে আপনাদের খেলতে হবে আপনাদের দিদিকে আরো বৃহত্তর জায়গায় পাঠানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা, খেলা হবে।